আমরা একটু সিভিপি অ্যানালাইসিসটা দেখবো। আপনারা তো পড়তেছেন নাকি? আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো দেখতেছেন একটু একটু? জি, পড়তে পারতেছেন যেগুলো পড়াচ্ছি একটু একটু, যে টপিক গুলো? এগুলো একটু পড়তে চেষ্টা করুন। আচ্ছা, আমরা আজকে ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা দেখবো। আচ্ছা, এটা সিভিপি অ্যানালাইসিস বলা হয়, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসও বলা হয়। আমরা এটা একটু দেখবো। এই চ্যাপ্টারটা একটু আলোচনা করবো আপনাদের সাথে। এখানে কিন্তু এখানে টপিকটা বড় কিন্তু। একটা হচ্ছে হলো ব্রেক ইভেন অ্যানালাইসিস, একটা হলো লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, দুইটা টপিক কিন্তু, একটা টপিক না। আচ্ছা, আজকে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিসটা নিয়ে আলোচনা করবো, নেক্সট দিন আমরা লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং লিমিটিং ফ্যাক্টর নিয়ে আর কোথায় কি আলোচনা করা আছে এটা নিয়েও আমরা একটু আলোচনা করবো। দেখেন, ব্রেক ইভেন অ্যানালাইসিস অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস ইজ দ্য স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট। এটা হলো একটা এক্সামিনেশন অথবা ইন্টার রিলেশনশিপ কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট এট ভেরিয়াস লেভেলস অফ অ্যাক্টিভিটি। ভেরিয়াস লেভেলস অফ অ্যাক্টিভিটিতে আমার কি পরিমাণ কস্ট হতে পারে, কি পরিমাণ প্রফিট হতে পারে, এটার এক্সামিনেশন বা ইন্টার রিলেশনশিপটাকেই বলা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটা কেন করা হয়? এটা করা হয় এই জন্য যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিট বিক্রি করতে হবে। নির্দিষ্ট পরিমাণ ইউনিট আপনাকে সেল করতে হবে যাতে আপনার নো প্রফিট বা নো লস হয়। আপনি যদি নাই জানেন যে আমাকে কি পরিমাণ ইউনিট বিক্রি করতে হবে, আপনি যদি নাই জানেন বা আপনার যদি টার্গেট নাই থাকে, তাহলে আপনার ওই প্রোডাক্ট থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি যদি জানেন বা অ্যানালাইসিস করতে পারেন যে অ্যাটলিস্ট আমাকে কি পরিমাণ ইউনিট বিক্রি করতে হবে বা কি পরিমাণ ইউনিট বিক্রি করলে আমার প্রফিট হবে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রফিটের সম্ভাবনাটাই বেশি থাকবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে ব্রেক ইভেন অ্যানালাইসিসটা করতে হয়। আচ্ছা, ব্রেক ইভেন অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের কিছু টার্মোলজি ইউজ করা হয়, যেমন একটা টার্মোলজি হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন জিনিসটা কি, এটা আমরা সবাই জানি যে কন্ট্রিবিউশন হলো আমার সেলিং প্রাইস থেকে আমি যখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করব তখন আমি কন্ট্রিবিউশন পাবো। আমি যখন সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা লেস করব তখন আমরা কন্ট্রিবিউশন পাবো। এই জিনিস কন্ট্রিবিউশনটা কেন জানার দরকার? কারণ আমাকে ব্রেক ইভেন পয়েন্টে দেখবেন আমাদের বেশ কিছু ফর্মুলা আছে। এই চ্যাপ্টারটা মূলত ফর্মুলা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারে বেশ কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। দেখেন, পরে একটা সেকশন ওভারভিউতে বলতেছে দ্য ব্রেক ইভেন পয়েন্ট ওয়ার্কার্স ওয়েন দেয়ার ইজ নেইদার এ প্রফিট নর এ লস। ব্রেক ইভেন পয়েন্ট কোনটা? যেখানে আমার কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, অ্যান্ড সো ফিক্সড কস্ট ইকুয়াল কন্ট্রিবিউশন। অর্থাৎ আমরা বলতে পারি যেখানে কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট, সেই যে সেইটাই আমার কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট হবে। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, এখন একটা ফর্মুলা বলতেছে যে আমি বললাম যে কতগুলো নাম্বার অফ ইউনিটস আপনাকে বিক্রি করতে হবে অ্যাটলিস্ট নো প্রফিট বা নো লস পজিশনে পৌঁছার জন্য। এখানে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। টোটাল ফিক্সড কস্টকে যদি আমি কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ডিভাইডেড করি, তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্টস ইন ইউনিটসটা আমি পেয়ে যাব। আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা আছে ব্রেক ইভেন পয়েন্ট পয়েন্ট ইন সেলস। ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস এর একটা ফর্মুলা আছে। যেমন আমরা একটা ফর্মুলা পেলাম, ডিভাইডেড করি, আমি সেক্ষেত্রে কি পাচ্ছি, ব্রেক ইভেন পয়েন্টস
ইউনিটসটা পেয়ে যাচ্ছে। এগুলো একবারে বেসিক লেভেলের আলোচনা। আমরা বেসিক লেভেলটা আলোচনা করি, নেক্সট ক্লাস একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা করবো ব্রেক ইভেন পয়েন্টে। যেমন আমরা যেটা আজকে যে টপিকের আলোচনা, এটা হলো সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট বলা হচ্ছে, বা যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। আমাদের আরেকটা আলোচনা আছে মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। আমরা কি নিয়ে আলোচনা করতেছি? সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস। সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে যে আপনার কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করে, আপনার কোম্পানি একটা প্রোডাক্টই তৈরি করে এবং এই একটা প্রোডাক্টই মার্কেটে বিক্রি করে, বা আপনার কোম্পানি চাচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করতে, এই প্রোডাক্টটাই মার্কেটে বিক্রি করতে চাচ্ছে। কিন্তু যদি আপনার কোম্পানি যদি ভ্যারাইটি অফ প্রোডাক্ট তৈরি করে এবং ভ্যারাইটি অফ প্রোডাক্ট যদি মার্কেটে বিক্রি করতে চায়, তখন আমাকে সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস না করে আমি যদি চাই আমি মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করতে পারবো। মাল্টি প্রোডাক্ট ইভেন ব্রেক ইভেন অ্যানালাইসিস। বা যদি এরকম হয় যে আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন এই প্রোডাক্টটা কি কানেক্টেড উইথ অ্যানাদার প্রোডাক্ট, ঠিক আছে, সেক্ষেত্রেও আমাকে কি করতে হবে মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ? এটা আপনি দেখবেন আমাদের যে পারফরমেন্স ম্যানেজমেন্ট বইটা আছে, এখানে দেখবেন মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা আছে। আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট বইতে মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আলোচনা করেছে। আমরা যে বইগুলো সাজেস্ট করছি এই বইয়ের মধ্যে দেখবেন পারফরমেন্স ম্যানেজমেন্টের সম্ভবত চ্যাপ্টার 3-তে এই পয়েন্টটা আলোচনা করেছে, মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, আমরা উপরে একটা পয়েন্ট পেলাম ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। এখন আরেকটা পয়েন্ট আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস। এটার ফর্মুলাটা যেটা বলা হচ্ছে এটা দুইভাবে বের করা যায়। এখানে একটা ফর্মুলা বলা আছে যে টোটাল ফিক্সড কস্টকে যদি আমি কন্ট্রিবিউশন রেশিও দ্বারা ডিভাইডেড করতে পারি, তাহলে আমরা কি পাবো ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস। টোটাল ফিক্সড কস্টকে যদি আমরা কন্ট্রিবিউশন রেশিও দ্বারা সেগ্রিগেট ডিভাইডেড করতে পারি, আমরা পাবো কি ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস। এখন কন্ট্রিবিউশন রেশিওর ফর্মুলাটা আমরা যদি একটু বলি, কন্ট্রিবিউশন রেশিও ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে নিন, না? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড সেলস, মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড সেলস। মানে ঠিক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড করে দিয়ে সেলস থেকে আমরা ভিসি বাদ দেওয়ার পরে যে ফিগারটা পাবো একে যদি আবার সেলস দ্বারা ডিভাইডেড করা হয়, তাহলে আমরা কন্ট্রিবিউশন হিসেবে পাবো। এটা আপনি পার ইউনিটের উপর বেস করেও করতে পারেন অথবা টোটালের উপরে বেস করে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা কন্ট্রিবিউশন রেশিওর ফর্মুলাটা পেলাম। আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলসের, পয়েন্ট ইন সেলসের আরেকটা ফর্মুলা হতে পারে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস ইনটু আমরা মাল্টিপ্লাই করতে পারি সেলিং প্রাইস। ব্রেক ইভেন পয়েন্টের সাথে আমরা যদি সেলিং প্রাইসটা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস পেয়ে যাব। দেখেন, তাহলে আমরা প্রাথমিক লেভেলে কয়েকটা ফর্মুলা শিখলাম। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এর ফর্মুলা কি, ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস এর ফর্মুলা কি, এগুলো আপনারা জানেন কারণ এটা অনেকের জানা ফর্মুলাগুলো। কন্ট্রিবিউশন রেশিওর ফর্মুলা কি এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস এর ফর্মুলা কি, এই কয়েকটা আমরা পেলাম। আচ্ছা, আপনি একটু নোট ডাউন করে নেন, আমরা কয়েকটা একটু এক্সাম্পলে চলে যাব।
দেখতে পারছেন? বা একটু স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে যেহেতু ফর্মুলা গুলো আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আচ্ছা। স্ক্রিনশট দিয়ে ভাই কেউ একটু গ্রুপে শেয়ার করেন কাইন্ডলি। আচ্ছা, গ্রুপে মনে হয় অ্যাডমিন পারমিশন আছে নাকি, এরকম কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে রাখেন একটু। হ্যাঁ, এই 8 বিটের পারমিশন সব দিতে পারবে না কেউ। আচ্ছা, না না, আচ্ছা আমি দিয়ে দিব না, ফর্মুলা গুলো আছে তো। প্লাস দেখবেন যে আমরা যে F5 বইটা বললাম না, এই এই F5 এর প্রথম এক্সাম্পলটাতেই দেখবেন যে সবগুলো ফর্মুলা দিয়ে একটা এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, এই সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিসে। আচ্ছা, আমরা ব্রেক ইভেন পয়েন্টটা দেখলাম যে এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেয়া আছে, কমপ্লিট ব্রেক ইভেন পয়েন্ট। আমাকে ব্রেক ইভেন পয়েন্টটা কমপ্লিট করতে বলছে। এক্সপেক্টেড সেলস হলো 10,000 ইউনিটস এট 8 টাকা করে, ভেরিয়েবল কস্ট হলো 5 টাকা পার ইউনিট। আচ্ছা, আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা কি, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটস এর ফর্মুলা কি? আমরা যদি বলি ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। আমরা যদি বলি বিপি ইউনিটস বলি, হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, বিপি ইউনিটস এর ফর্মুলা কি? ফিক্সড কস্ট ডিভাইডেড সিএম পার ইউনিট, না? ফিক্সড কস্ট কত আমার? 21,000। সিএম পার ইউনিট আমার কত? 8 - 5। 8 - 5, না? সিএম পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট দাঁড়াচ্ছে কত আমার? 7,000 ইউনিটস। আমরা যদি বিপিএন সেলস বের করতে চাই, বিপিএন সেলস বের করতে চাই, তাহলে বিপি ইন ইউনিটস কে আমরা মাল্টিপ্লাই করব সেলিং প্রাইস দ্বারা। সেলিং প্রাইস দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। বিপি ইউনিটস কত আমার? 7,000। সেলিং প্রাইস আমার কত? 8 টাকা করে। তার মানে আমার 56,000 হচ্ছে বিপি ইন সেলস। তার মানে এই পরিমাণ টাকার গুডস আমাকে বিক্রি করতে হবে, কি কি করার জন্য? ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসার জন্য। ক্লিয়ার এটা এই পর্যন্ত? ছোট একটা এক্সাম্পল আমরা আলোচনা করলাম। আপনার অন্য কনসেপ্টে চলে যায়, হ্যাঁ। আমরা ব্রেক ইভেন পয়েন্টটা দেখলাম যে ব্রেক ইভেন পয়েন্টটা কি। আমরা এখন অন্য আরেকটা কনসেপ্টে চলে যাই। আচ্ছা, আমাদের কোম্পানিগুলো তো একটা টার্গেট থাকে যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির গুডস বিক্রি করার, না? কোম্পানিগুলো বাজেট করি না, যেমন আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, কোম্পানিগুলো একটা বাজেট করে যে সে কি করতে যাচ্ছে ডিউরিং দ্য পিরিয়ডে, এই পরিমাণ কোয়ান্টিটির গুডস সে কি করতে যাচ্ছে, সেল করতে যাচ্ছে। যেমন আমাদের খেয়াল করে দেখেন বিইপি ইউনিটসে কত? 7,000, না? ব্রেক পয়েন্ট ইউনিটস কত আমাদের? 7,000। কোম্পানি চাচ্ছে ডিউরিং দ্য পিরিয়ডে 10,000 ইউনিটস বিক্রি করতে, 10,000 ইউনিটস সেল করতে যাচ্ছে। তার বাজেটের সেলস ইউনিটস কত? 10,000 ইউনিটস। সে যদি 7,000 ইউনিটস বিক্রি করতে পারে তাহলে কোম্পানি কি হবে না? নো প্রফিট, নো লস। আর যদি 10,000 ইউনিটস বিক্রি করতে পারে, তো বাজেটের যে টার্গেট, বাজেটের যে সেলস, এই 10,000 যদি ইউনিট বিক্রি করতে পারে, দেন তার কি হবে? প্রফিট হবে, না? দেন তার প্রফিট হবে। এখানে একটা কনসেপ্ট আছে, দেখবেন আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির একটা কনসেপ্ট আছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন। মার্জিন অফ সেফটির কনসেপ্টটা বলা হচ্ছে বিপি ইউনিটস থেকে আপনি যত নাম্বার অফ ইউনিটস বিক্রি করবেন, ততই আপনার কি বাড়তে থাকবে? মার্জিন বাড়তে থাকবে। আপনি যদি 7,001 ইউনিট বিক্রি করেন, তাহলে আপনি কি হবে? মার্জিন হবে। মার্জিন মিনস প্রফিট। বিপি ইউনিটস এর উপর যাই বিক্রি করতে পারবেন তাই আপনার কি থাকবে? মার্জিন থাকবে। ঠিক আছে? দেখেন আমরা এই মার্জিন অফ সেফটি নিয়ে আলোচনা করবো, হ্যাঁ? আমাদের এখানে কয়েকটা জিনিস আলোচনা করা আছে সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে। একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, একটা হলো মার্জিন অফ সেফটি,
আর এটা হলো টার্গেট প্রফিট ইন ইউনিটস। এই তিনটা জিনিস আলোচনা করা সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে। মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট, যেটা আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট বইতে আলোচনা করা আছে, ওইটা তো ঠিক সেম টপিকে আলোচনা করা আছে। বিএপি ইন ইউনিটস, বিপি ইন সেলস, টার্গেট প্রফিট ইন ইউনিটস, জাস্ট ফর্মুলাটা একটু ডিফারেন্ট আছে। দেখবেন যে আমরা মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টে যখন ফর্মুলা আলোচনা করবো নেক্সট ক্লাসে, দেখবেন যে ফর্মুলাটা একটু ডিফারেন্ট আছে, আর কিছু না। বা কখন আমরা মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টটা ইউজ করতে পারি আমরা এটা একটু দেখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, আমরা মার্জিন অফ সেফটিটা নিয়ে একটু আলোচনা করবো, যে মার্জিন অফ সেফটি জিনিসটা কি। দেখেন, margin of safety, the difference in units between budgeted sales volume and the break even sales volume. বাজেটের সেলস ভলিউম এবং ব্রেক ইভেন সেলস ভলিউমের মধ্যে যে পার্থক্য, পার্থক্যটাকে বলা হচ্ছে মার্জিন অফ সেফটি, বা এটা সেফটি মার্জিন বলা হয়। ইট ইজ সামটাইমস এক্সপ্রেস এজ এ পার্সেন্টেজ অফ বাজেটেড সেলস ভলিউম। এটা দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেমন আমরা বিপি ইউনিটস পড়লাম, এবার পরে পড়লাম কি বিপি ইন সেলস। তো মার্জিন অফ সেফটি ইন ইউনিটস, মার্জিন অফ সেফটি ইন সেলস, এভাবে বলা যায়। ঠিক আছে। As well as interested in the break-even point, management may also interested in the amount by which actual sales can fall below anticipated sales without a loss being incurred. আচ্ছা, এটাও ম্যানেজমেন্টের একটা ইন্টেনশন থাকে, যে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি, যেমন ব্রেক ইভেন পয়েন্টে যেমন ইন্টারেস্টেড, ম্যানেজমেন্ট মে অলসো বি ইন্টারেস্টেড ইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ অ্যাকচুয়াল সেলস ক্যান ফল বিলো এন্টিসিপেটেড সেলস। কি পরিমাণ সেলস ফল করতে পারে উইদাউট আ লস বিং ইনকার, দিস দ্য মার্জিন অফ সেফটি। যেমন আমরা যদি একটা লাইন ড্র করি, এই 7,000 টাকা বলা হচ্ছে কি বিপি ইউনিটস, 10,000 টাকা বলা হচ্ছে বিপি ইউনিটস। আর আমার বাজেট সেলস হলো 10,000 ইউনিটস, কিন্তু অ্যাজিউম করা হচ্ছে এবছর 10,000 ইউনিটস বিক্রি হবে না, এবছর হয়তো বা 8,000 ইউনিট বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। সর্বোচ্চ 8,000 ইউনিট পর্যন্ত বিক্রি করা যাবে চেষ্টা করে, কিন্তু এর উপরে আর বিক্রি করা পসিবল না। তাহলে এই 8,000 ইউনিট যদি বিক্রি করতে পারেন, তাও কিন্তু আপনার কি হবে না, কোম্পানি কোনো লস ইনকার হবে না, এটাই বলা হচ্ছে এই জায়গায়। দেখেন, as well as being interested in the break-even point, management may also be interested in the amount by which actual sales can fall below anticipated sales without a loss being incurred. This is the margin of safety. Margin of safety is the difference in units between the budgeted or expected sales volume and the break-even sales volume. এটা হলো পার্থক্য, বাজেটেড or expected sales volume বিটুইন দ্য ব্রেক ইভেন সেলস, ইট ইজ সামটাইমস এক্সপ্রেস, এটা একই জিনিস বলা হচ্ছে। দেখেন, আমরা যদি মার্জিন অফ সেফটিটা একটু দেখি, এখানে ক্যালকুলেট করে দেখি, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড মার্জিন অফ সেফটি, আপনাকে দুইটা জিনিস ক্যালকুলেট করতে বলছে, ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটিটা আপনাকে ক্যালকুলেট করতে বলছে। এমডিএমকো মেক্স অ্যান্ড সেলস আ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট 30 টাকা অ্যান্ড হুইচ সেলস 40 টাকা। সে একটা প্রোডাক্ট তৈরি করে যেটা ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা এবং এটা সেলিং প্রাইস হলো 40 টাকা। বাজেটেড ফিক্সড কস্ট আর 70,000 অ্যান্ড বাজেটেড সেলস আর 8,000 ইউনিটস। আপনার এক্সপেক্টেড সেলস হলো আপনি 8,000 ইউনিটস প্রোডাক্ট বিক্রি করবেন, এটা বিক্রি হবে এক্সপেক্টেড সেলস, মানে আপনার টার্গেট হলো এই পরিমাণ ইউনিটস আপনি কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। আমরা যদি কন্ট্রিবিউশন পার ইউনিটে যদি দেখি, সিএম পার ইউনিট কত দাঁড়াচ্ছে, 10 টাকা। কেউ না বুঝলি বললেন, হ্যাঁ, যদি সহজ চ্যাপ্টার, সিএম পার ইউনিট দাঁড়াচ্ছে কত আমার, 40 - 30, 10 টাকা দাঁড়াচ্ছে না, সিএম পার ইউনিট হলো আমার 10 টাকা দাঁড়াচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে বিপিএন সেলস আমার দাঁড়াচ্ছে কত, বিপি ইউনিটস, সরি সেলস না, বিপি ইউনিট দাঁড়াচ্ছে কত, আমার ফিক্সড কস্ট কত, 70,000, আর আমার সিএম পার ইউনিট কত, 10। তাহলে বিপি ইউনিট দাঁড়াচ্ছে কত, 7,000 ইউনিটস। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, মার্জিন অফ সেফটি কি কত দাঁড়াচ্ছে, মার্জিন অফ সেফটি,
মার্জিন অফ সেফটি এটা ফর্মুলা হলো বাজেটের সেলস মাইনাস বাজেটের সেলস ইন ইউনিটস ইউনিট বা এক্সপেক্টেড সেলস ইন ইউনিটস মাইনাস বিপি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। তাহলে আমার বাজারের সেলস ইন ইউনিটস হলো 8,000 আর 7,000, আমার 1,000 হলো মার্জিন অফ সেফটি। এটা যদি আমরা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি, এমএস মার্জিন অফ সেফটি আমরা সংক্ষেপে এমএসও বলা হয়, যে মার্জিন অফ সেফটি এম অবলিক এস, এমএসও বলা হয় মার্জিন অফ সেফটি। পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করলে ডিভাইডেড মাইনাস বিপি ইউনিটস ডিভাইডেড বাজেটের সেলস ইন ইউনিটস। এটা একটা ফর্মুলা, যে আমরা যদি মার্জিন অফ সেফটিটাকে যদি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি, এটা কেন দরকার? কারণ অনেক সময় হয় কি যে আমরা বলি যে সেলসটা এই বছর ফল করবে, কত পার্সেন্ট ফল করবে, এইভাবে বলি না যে এই বছর সেলসটা কি করতে পারে, কমে যেতে পারে, কিন্তু কত পার্সেন্ট ফল করবে। আমরা অনেক কিছু কিন্তু পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি, ঠিক না? যেমন আমরা কোথাও ইনভেস্ট করছি, যে ইনভেস্ট করলে আমরা কি করি, আমরা রিটার্ন গুলো রিপ্রেজেন্ট করি কিসে, পার্সেন্টেজে না? যে আমি এই জায়গায় ইনভেস্ট করলে আমার কি পরিমাণ রিটার্ন আসবে, বা যেখানে ইনভেস্ট করছেন ওইখানেও ওই প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আমার প্রতিষ্ঠানে ইনভেস্ট করলে আপনি এই পরিমাণ রিটার্ন পাবেন। এই জন্য এটা আমাকে অনেক সময় পার্সেন্টেজে এটা আমার রিকোয়ার্ড হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ছিল কত, 1,000 ডিভাইডেড 8,000 না? আমার দ্বারা হচ্ছে কত, 12.5%। এটা হলো আমার মার্জিন অফ সেফটি। আপনার সেলস তো কমেও যেতে পারে না, আপনি 8,000 ইউনিটস বিক্রি করবেন, হঠাৎ করে 5% সেলস ফল ডাউন করতে পারে, 5% সেলস আপনি কি করতে পারে, কমে যেতে পারে। এরপরেও তো কি থাকবে, আপনার মার্জিন থাকবে না? এরপরেও আপনার মার্জিন থাকবে। বা যদি এরকম মনে হয় আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছেন, দেখবেন এই সিবিপি অ্যানালাইসিসের বা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসে একটা জায়গায় বলা হচ্ছে যে দিস ইজ অলসো কল্ড হোয়াট ইফ অ্যানালাইসিস, দিস অলসো কল্ড হোয়াট ইফ অ্যানালাইসিস বা সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস সাথে কম্প্যারিজন করা হয়, যে আপনি একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন এবং আপনার এক্সপেক্টেড সেলিং ইউনিট আপনি অ্যাজিউম করে নিচ্ছেন যে আমি এই পরিমাণ ইউনিট বিক্রি করতে পারবো, কিন্তু আবার আপনি অ্যাজিউম করতেছেন যে কোনো কারণে এখানে আমার 15% সেলস ইউনিট কমে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? আপনি যদি দেখেন যে পার্সেন্টেজ ফল করার সম্ভাবনা মার্জিন অফ সেফটির চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা আপনি চাইলেই, আর সেক্ষেত্রে আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে আপনি প্রোডাক্টটা লঞ্চ করতেও পারেন নাও করতে পারেন, এই ডিসিশনটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি দেখেন না সম্ভাবনা আমার মার্জিন অফ সেফটির চেয়ে অনেক কম, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনি প্রোডাক্টটা কন্টিনিউ করবেন, যে না আমার এই প্রোডাক্টটা লঞ্চ করলে আমার কি হবে, প্রফিটের সম্ভাবনাটা অনেকটা বেশি। এই জন্যই মার্জিন অফ সেফটিটা আমার রিকোয়ার্ড, ক্যালকুলেশনটা রিকোয়ার্ড। আপনার মার্জিন অফ সেফটি বুঝতে পেরেছি মহসেন ভাই? মার্জিন অফ হ্যাঁ, সেফটি। বুঝতে পেরেছি, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে আরেকটা ফর্মুলা আছে সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে, টার্গেট প্রফিট ইন ইউনিটস। টার্গেট প্রফিট ইন ইউনিটস, হ্যাঁ, টার্গেট প্রফিট ইন ইউনিটস। এটা আমরা যদি একটা এইটাই দেখি, হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস যেমন ফর্মুলা দেখেছি, এখানে টার্গেট প্রফিট ইন ইউনিটস এর ফর্মুলা আমরা একটু দেখতে পাই। প্রফিট ইন ইউনিটস,
টার্গেট প্রফিট ইংলিশটা কেন? টার্গেট প্রফিট ইংলিশ দেখবেন, টার্গেট কস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা পড়ে আসছি, টার্গেট কস্টিং এর ক্ষেত্রে কি হয়, যে আমরা আগে একটা পার্সেন্টেজ প্রফিট নির্ধারণ করে ফেলি, যে আমি একটা প্রোডাক্ট 20 টাকায় বিক্রি করব, এই প্রোডাক্টের মধ্যে আমি কি পরিমাণ প্রফিট রাখতে যাচ্ছি। ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট 20 টাকায় বিক্রি করতে যাচ্ছি, এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি 2 টাকা বা 3 টাকা প্রফিট রাখতে যাচ্ছি। তাহলে ওই প্রোডাক্টটা আমাকে কি করতে হবে, যদি আমি 3 টাকা প্রফিট রাখতে চাই, ওই প্রোডাক্টটা আমাকে 17 টাকা দিয়ে ওই প্রোডাক্টটা মেক করতে হবে। আমি যদি প্রোডাক্টটা 17 টাকা দিয়ে তৈরি করতে পারি, তাহলে আমি প্রতি প্রোডাক্টে 3 টাকা করে প্রফিট রাখতে পারবো। টার্গেট প্রফিটের ইউনিটসটাও এরকম, যে আমাকে কতগুলো নাম্বার অফ ইউনিটস বিক্রি করলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ প্রফিট মেনটেন করতে পারবো বিজনেসে, কতগুলো নাম্বার অফ ইউনিটস বিক্রি করলে। ঠিক আছে, তার মানে এইটার ফর্মুলাটা হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড সিএম পার ইউনিট। হ্যাঁ, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড কি, কন্ট্রিবিউশন পার ইউনিট, এটাকে আমরা পাবো টার্গেট প্রফিট ইন ইউনিটস। যে আপনাকে কতগুলো নাম্বার অফ ইউনিটস বিক্রি করলে আপনি যে যে প্রফিটটা আপনি চাচ্ছেন, এই প্রফিটটা জেনারেট করতে পারবেন। ঠিক আছে, যে আমি নতুন প্রোডাক্ট লঞ্চ করে আমি 1 লাখ টাকা প্রফিট জেনারেট করতে পারছি, তাহলে কি পরিমাণ নাম্বার অফ ইউনিটস বিক্রি করলে আপনি এই 1 লাখ টাকা প্রফিট জেনারেট করতে পারবেন। দ্যাট ইজ কল্ড টার্গেট প্রফিট ইন ইউনিটস। দেখেন আমাদের একটা ফর্মুলা দেয়া আছে, বা কি পরিমাণ প্রোডাক্ট সেল করলে আপনি এটা জেনারেট করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা টার্গেট ম্যাটেরিয়াল লেবার এন্ড প্রোডাকশন ওভার দেওয়া আছে 24 টাকা, আমার ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 24 টাকা, দ্য সেলস প্রাইস ইজ 30 টাকা পার ইউনিট। তাহলে আমরা সিএম পার ইউনিট পাচ্ছি কত, আমরা যদি বলি সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট, আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি, সিএম পার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত পাচ্ছি, 30 100 টাকা। মাইনাস, হ্যাঁ 6 টাকা পাচ্ছি না, কন্ট্রিবিউশন মার্জিন 6 টাকা পাচ্ছি। আচ্ছা, এরপরে বলা আছে দ্য টোটাল সেলস অফ এন্ড ফিক্সড কস্ট পার অ্যানাম 68,000, দ্য কোম্পানি উইশেস টু মেক আপ প্রফিট অফ 16,000 টাকা পার অ্যানাম, কোম্পানি 16,000 টাকা পার অ্যানাম প্রফিট জেনারেট করতে হচ্ছে, কোম্পানি উইশেস টু মেক আপ প্রফিট 16,000 টাকা পার অ্যানাম, তাহলে সেই 16,000 টাকা পার অ্যানাম প্রফিট জেনারেট করতে হচ্ছে। আচ্ছা, আমরা টার্গেট প্রফিট ইন ইউনিটসটা আমরা বের করে ফেলি। ইউনিটস, ফিক্সড কস্ট হলো 68,000 প্লাস 16,000, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, ডিভাইডেড 6, 68,000 প্লাস কত আসে? তার মানে 14,000 ইউনিটস আমার বিক্রি করতে হবে। এই যদি বিক্রি করি, তাহলে আমি 16,000 টাকা প্রফিট কি করতে পারবো, রাখতে পারবো। আর যদি আমরা টার্গেট প্রফিট ইন সেলস বলি, তাহলে জাস্ট সেলিং প্রাইসটা আমরা মাল্টিপ্লাই করবো, টার্গেট প্রফিট ইন সেলস বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেলিং প্রাইসটা কি করবো, মাল্টিপ্লাই করবো। সেলিং প্রাইস কত, 30 টাকা। তোমার এই পরিমাণ প্রোডাক্ট 4,20,000 টাকা প্রোডাক্ট বিক্রি করলে আমি কি রাখতে পারবো, 16,000 টাকা প্রফিট আমি রাখতে পারবো না। আচ্ছা, এগুলো কিন্তু পাউন্ডে দেওয়া আছে, মানে ফিগার ইজ, মানে পাউন্ডে, তো পাউন্ডে তো ভ্যালু জানি।
আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা, আমরা প্রথম দিকে কিন্তু দেখবেন একটা সেন্টেন্স করে আসছিলাম যে ব্রেক ইভেন পয়েন্টটা কি। এটা হলো স্টাডি অ্যান্ড ইন্টার রিলেশনশিপ, প্রফিট, কস্ট, প্রফিট এন্ড ভলিউমের মধ্যে ইন্টার রিলেশনশিপ। দেখেন আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটাতে যাই, কি বলতেছিল দেখেন, ব্রেক ইভেন অ্যানালাইসিস অর কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস ইজ দ্য স্টাডি of the interrelationship between cost, volume, and profit at various levels of activity. Cost, volume, and profit at various levels of activity এর মধ্যে যে ইন্টার রিলেশনশিপ হতে পারে। আমি নতুন কোন একটা মেশিনারি ইন্ট্রোডিউস করলাম, যে মেশিনারির কারণে আমার হয়তো বা ভিসি কমে গেল, কিন্তু অন্যদিকে ফিক্সড কস্ট বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে প্রফিটের কি ইম্প্যাক্ট পড়তে পারে? হতে পারে আমি প্রোডাক্টের সেলিং প্রাইসটা কমায় দিলাম, হতে পারে। তাহলে সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস কি হবে? বুঝতে পারলাম কিনা? আমি আগে একটা প্রোডাক্ট হয়তো বা 29 টাকায় বিক্রি করতাম, আমি এখন চাচ্ছি এই প্রোডাক্টটা 25 টাকায় বিক্রি করতে। তাহলে প্রোডাক্টের সিএম পার ইউনিট আমার কমে যাবে না? আমি প্রোডাক্টের সেলিং প্রাইস যখন কমাবো তখন আমার কি হবে? কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন পার ইউনিটও তো কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কতগুলো ইউনিট আমাকে বিক্রি করতে হবে? এই ইন্টার রিলেশনশিপ গুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার প্রোডাক্টের প্রাইস কমাইলেই এটা এটা হইতে পারে যে প্রোডাক্টের যদি যখন আপনার প্রাইস কমাবেন তখন নাম্বার অফ ইউনিট বেশি বিক্রি হবে। প্রোডাক্টের প্রাইস কমালে আপনার নাম্বার অফ ইউনিট কি হবে? আপনি আগে 1 লাখ ইউনিট বিক্রি করতেন, কিন্তু প্রোডাক্টের প্রাইস যদি কমায় নিয়ে আসেন আপনি 1.5 লাখ ইউনিট বিক্রি করতে পারবেন। ঠিক আছে? তাহলে এটার ইম্প্যাক্টটা কি হবে? আগে 1 লাখ ইউনিট বিক্রি করলে আমার কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারতাম, এখন 1.5 লাখ ইউনিট বিক্রি করলে আমি কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারতাম? এই ইন্টার রিলেশনশিপ গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবং আমরা কিন্তু বলতেছিলাম যে এই সিবিপি অ্যানালাইসিসটা কিন্তু সিবিপি অ্যানালাইসিসটাকে বলা হচ্ছে অন কাইন্ড অফ হোয়াট ইফ অ্যানালাইসিস। হোয়াট ইফ অ্যানালাইসিস মানে আমার সেলিং প্রাইস যদি কম বা বেশি হয় তাহলে এটার প্রফিটে কি ইম্প্যাক্ট পড়বে। আমার কস্ট যদি কম বা বেশি হয় তাহলে, ভেরিয়েবল কস্টটা যদি একটু কম হয় তাহলে এটা প্রফিটে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে, হ্যাঁ? এই জিনিসগুলো বলা হচ্ছে। এখানে দুটো এক্সাম্পলও দেওয়া আছে। আমি যে গল্পগুলো বললাম এই গল্পগুলোর এই দুটো এক্সাম্পলও দেওয়া আছে। এই দেখ, আমি যদি একটু মুছে দিই, চেঞ্জ ইন সেলিং প্রাইস মানে সেলিং প্রাইসে যদি পরিবর্তন হয়, ascertain the volume of sales required each month to maintain current profitability. If selling price is raised, মানে কি পরিমাণ প্রোডাক্ট আপনি বিক্রি করলে আপনি বর্তমান কারেন্ট প্রফিটেবিলিটিটা মেনটেন করতে পারবেন। কারেন্ট প্রফিটেবিলিটি বলতে টার্গেট প্রফিটেবিলিটি। আপনার তো একটা টার্গেট থাকতে পারে যে আমার মান্থলি এই পরিমাণ প্রফিট আমার বিজনেস থেকে কি করতে হবে, জেনারেট করতে হবে। আপনি সেলিং প্রাইস কমাই দিচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? ওই টার্গেট প্রফিট যদি অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে নাম্বার অফ কোয়ান্টিটি কি করতে হবে? বেশি বিক্রি করতে হবে। ওইটাই, বাড়াইতে হবে। হ্যাঁ, মানে বিক্রিটা বাড়াইতে হবে, এটাই জানতে চাইছে। দেখেন, স্টোমার কেকস লিমিটেড বেকস এন্ড সেলস আ সিঙ্গেল টাইপ অফ কেক। ও কেক বেক অ্যান্ড সেল করে, তৈরি করে। দ্য ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন ইজ 0.15 পার কেক অ্যান্ড দ্য কারেন্ট সেলস প্রাইস ইজ 0.25। বর্তমান সেলস প্রাইস ছিল 0.25। ফিক্সড কস্ট আর 2,600 per month and the annual profit for the company at the current year sales volume is 36,000। এটা অ্যানুয়াল প্রফিট, তাহলে মান্থলি কত? 3,000 টাকা করে আসবে, 3,000 পাউন্ড আসবে। দ্য ভলিউম অফ সেলস ডিমান্ড ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ইয়ার। এই সেলস ভলিউমটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো সেলস ম্যানেজার উইশেস টু রেইজ দ্য সেলস প্রাইস। ও সেলস প্রাইস বাড়াচ্ছে, সেলস প্রাইস কি করতে যাচ্ছে? বাড়াইতে যাচ্ছে। ঠিক আছে? সেলস কি হবে? ডিমান্ডের সাথে প্রাইসের কি ইনভার্স রিলেশনশিপ না? ডিমান্ডের সাথে প্রাইসের, আমরা পড়ে আসছি ইকোনমিক্সে, ডিমান্ডের সাথে প্রাইসের কি থাকে? নেগেটিভ রিলেশনশিপ থাকে। আপনি যখন সেলস প্রাইস বাড়াবেন তখন আপনার প্রোডাক্টের কি হবে? মার্কেট চাহিদাটা কমবে কমবে কমবে। কমবে বা কমতে পারে। হ্যাঁ, কমবে কমবে মানে ইকোনমিক্সে তো এটাই বলে আসছে যে ডিমান্ডের সাথে প্রাইসের ইনভার্স রিলেশনশিপ। রেজাল্ট ইন সাম, দেখেন বলে দিচ্ছে, দ্যাট এ প্রাইস রাইজ উইল রেজাল্ট ইন সাম লস অফ সেলস। কিছুটা আপনার সেলস কিছুটা কমে যাবে।
আচ্ছা, আমাকে এই জায়গায় যেটা বের করতে বলছে, টার্গেট প্রফিট ইউনিট বের করতে বলছে, যে কি পরিমাণ আমার ইউনিটে আমি বিক্রি করতে পারলি আমি আগের প্রফিটেবিলিটি মেনটেন করতে পারবো। টার্গেট প্রফিট ইন ইউনিটস, আমাকে এখানে টার্গেট প্রফিট ইন ইউনিটসটা আমাকে বের করতে হবে। টার্গেট প্রফিট ইউনিটস, আমার ফিক্সড কস্ট কত? 26,000 প্লাস ডিভাইডেড 12, কারণ আমার এটা তো অ্যানুয়াল প্রফিট দেওয়া আছে, 36,000 পাউন্ড না অ্যানুয়াল প্রফিট আমার দেয়া আছে, ডিভাইডেড 0.29, 0.15, দেখেন কত আসে। আমাকে 40,000, এই পরিমাণকে 40,000 পিস অফ কেকস আমাকে বিক্রি করতে হবে টু মেনটেন দ্য কারেন্ট প্রফিটেবিলিটি। এতগুলো কেকস আমাকে সেল করতে হবে, ঠিক আছে? আমি যদি কারেন্ট প্রফিটেবিলিটি মেনটেন করতে চাই, তাহলে আমাকে এই পরিমাণ কেক কি করতে হবে? সেল করতে হবে, হ্যাঁ, এটা বলা হচ্ছে। তার মানে এখানে একটা ইন্টার রিলেশনশিপ বের করা হলো না? ইন্টার রিলেশনশিপ, আচ্ছা আমাদের আরেকটা এক্সাম্পল যদি দেখি, চেঞ্জেস ইন প্রোডাকশন কস্ট, যেটা আমি বলতেছিলাম, যে আপনি কি করলেন, ফিক্সড কস্ট ইনক্রিজ করলেন, ফিক্সড কস্ট ইনক্রিজ করার কারণে আপনার ভেরিয়েবল প্রোডাকশন কস্টটা কমে গেল, যেটা আলটিমেটলি কি ইম্প্যাক্ট ফেলবে, এটা আমরা একটু দেখি। ডিটারমাইন দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট মাস্ট বি প্রডিউসড অ্যান্ড সোল্ড টু অ্যাচিভ দ্য সেম প্রফিট। আপনাকে কি পরিমাণ ইউনিটস বিক্রি করতে হবে আমরা আমরা যদি কারেন্ট প্রফিটেবিলিটিটা মেনটেন করতে চাই, হ্যাঁ? আচ্ছা, ক্লোজ ব্রিকেট লিমিটেড মেক্স আ প্রোডাক্ট হুইচ হ্যাভ এ ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 8 টাকা অ্যান্ড ভেরিয়েবল সেলিং কস্ট 2 টাকা। তার মানে টোটাল বিল ছিল 10 টাকা। ফিক্সড কস্ট 40,000 পার এনাম, দ্য সেলস প্রাইস পার ইউনিট 18 টাকা, অ্যান্ড দ্য কারেন্ট ভলিউম অফ আউটপুট অ্যান্ড সেলস ইজ 6,000। কারেন্ট ভলিউম অ্যান্ড আউটপুট অফ সেলস কত? 6,000 টাকা। আচ্ছা, দ্য কোম্পানি ইজ কনসিডারিং ওয়েদার টু হায়ার অ্যান ইমপ্রুভ মেশিন ফর প্রোডাকশন। কোম্পানি চিন্তা করতেছে যে ইমপ্রুভ মেশিন সে হায়ার করবে কিনা। অ্যানুয়াল হায়ার কস্ট 10,000 পাউন্ড, অ্যান্ড ইজ এক্সপেক্টেড দ্যাট ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন উড ফলস 6 টাকা পার ইউনিট। আপনি যদি ওই মেশিনটা হায়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভেরিয়েবল প্রোডাকশন কস্টটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি মেশিনটা হায়ার করবেন কি করবেন না? আচ্ছা, আমাদের এই ডিসিশন মেকিং, এই ডিসিশনটা মেক করতে বলছে। আচ্ছা, আমরা এটা একটু দেখবো যে আমার বর্তমান কারেন্ট প্রফিটেবিলিটি কত। আমাদের বর্তমান প্রফিটটা আমরা বের করব, মানে এই নতুন মেশিন হায়ার করার আগে আমার কারেন্ট প্রফিট কত। দেখেন আমার কন্ট্রিবিউশন পার ইউনিট দাঁড়াবে কত? আমি প্রোডাক্টটা 18 টাকায় বিক্রি করতে পারবো। আমার 8 টাকা হলো ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, 2 টাকা হলো ভেরিয়েবল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। তখন 8 টাকা হলো আমি কি রাখতে পারবো? কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন রাখতে পারবো ইন্টু নাম্বার অফ ইউনিটস কত? 8,000 না? ইন্টু নাম্বার অফ ইউনিটস হলো কত? আমি না, 6,000 না, 6,000 ইউনিটস আমি বিক্রি করতে পারি। And the current volume of output and sales is 6,000 ইউনিট। বর্তমান কারেন্ট ভলিউম অফ আউটপুট অ্যান্ড সেলস কত? বর্তমানে আমরা 6,000 ইউনিট বিক্রি করতে পারি, মাইনাস ফিক্সড কস্ট কত? 40,000। কত আসে দেখেন? 8,000। বর্তমান কারেন্ট প্রফিটেবিলিটি কত আমার? 8,000। আমি যদি এই প্রফিটেবিলিটি মেনটেন করতে চাই, তাহলে আমাকে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? টার্গেট প্রফিট ইন ইউনিটস। আচ্ছা,
আচ্ছা, আমি যদি এই 8,000 প্রফিটেবিলিটি মেইনটেইন করতে চাই, তাহলে আমাকে কতগুলো নাম্বার অফ ইউনিটস বিক্রি করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে। আমরা টার্গেট প্রফিট ইউনিটস এর ফর্মুলা কি জানি? ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড কি কন্ট্রিবিউশন পার ইউনিট, না সিএম পার ইউনিট। আমার ফিক্সড কস্ট কত? 40,000 প্লাস 10,000। টার্গেট প্রফিট কত? 8,000 ডিভাইডেড সিএম পার ইউনিট। আমার ভেরিয়েবল প্রোডাকশন কস্ট কিন্তু কমে যাবে। আগে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট ছিল 8 টাকা, এখন ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হবে 6 টাকা, প্লাস আমার ভেরিয়েবল সেলিং কস্ট হলো 2 টাকা। কত দাঁড়াচ্ছে তাই? 5,800 ইউনিট। তার মানে পারি সেক্ষেত্রে আমি স- বর্তমান যে প্রফিটেবিলিটি, এই ছয় ছয় বর্তমান প্রফিটেবিলিটি 8,000, এই 8,000 প্রফিটেবিলিটি আমি কি করতে পারবো? 8,000 আমি প্রফিট করতে পারবো। আচ্ছা, এরপরে বলতেছি, যদি আপনি 6,000 ইউনিট বিক্রি করেন, তাহলে আপনার প্রফিট কত হবে? বি নাম্বার, যেটা ইন কেস অফ সেলিং 6,000 ইউনিটস। এটা কিন্তু ডিসিশন মেকিং এর ম্যাথ, হ্যাঁ। ইন কেস অফ সেলিং 6,000 ইউনিটস, আমি যদি 6,000 ইউনিট বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে আমার প্রফিট কত দাঁড়াচ্ছে? 6,000 ইন্টু আমার কন্ট্রিবিউশন কত? 10 টাকা করে, মাইনাস আমার ফিক্সড কস্ট কত? 50,000। তাহলে সেক্ষেত্রে আমার প্রফিট দাঁড়াচ্ছে কত? 10,000। দেখেন, আগে আপনি 6,000 ইউনিট বিক্রি করলে প্রফিট হতো 8,000। এখন নতুন মেশিন হায়ার করার কারণে 6,000 ইউনিট বিক্রি করলে প্রফিট হচ্ছে 10,000। তাহলে 2,000 টাকা প্রফিট কি হচ্ছে? 2,000 পাউন্ডের প্রফিট বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে আমার ডিসিশন মেকিং কি হবে? যে নতুন মেশিন হায়ার করাটাই কি হবে? অর্থ হইল, হ্যাঁ। ভালো। নতুন মেশিন হায়ার করাটাই আমার অর্থ হইল। এটা একটা ডিসিশন মেকিং এর জন্য। এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা। জি। আচ্ছা, এই চ্যাপ্টারটা ছোট ছিল, ব্রেক ইভেন চার্ট ছিল। আমি নেক্সট ক্লাসে আপনাদের মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেনটা একটু দেখা দিব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন এবং লিমিটিং ফ্যাক্টর অ্যানালিসিসটা একটু নিয়ে আলোচনা করবো। লিমিটিং ফ্যাক্টরটা একটু ডিফারেন্ট আলোচনা, হ্যাঁ। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবো, হ্যাঁ। জি। কোনো কোয়ারি থাকলে বলতে পারো। ক্লাসটা হাফ এন আওয়ার আগে শুরু করা যায় কি নাকি? মানে 11টা বেজে যায় না হয়? না, এইটা হলে ভালো হয়, বুঝছেন, কারণ এখন 11টা বেজে গেছে। কারণ এটা, আচ্ছা, আপনাদের ক্লাসটা তো মনে হয় শনিবার ছিল, আমি দেখি শনিবার সাড়ে করলেই নটায়। ভালো। হ্যাঁ, 9:30 থেকে হলেই ভালো। 9:30 থেকে আমরা 11টা 11:15 পর্যন্ত পড়তে পারলেই ভালো, কারণ 1 ঘন্টা হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস নিতে পারলে আমাদের জন্য ভালো। আচ্ছা, হ্যাঁ। ভাইয়া ক্লাস কি সানডেতেই কন্টিনিউ করবেন নাকি আবার ব্যাক আসবেন স্যাটারডেতে? আপনাদের জন্য কোনটা ভালো হয়? স্যাটারডেতে ভালো হয় না নাকি? অফ ডেতে হলে তো একটু ভালো হয়। না, তাহলে ইয়েতেই নিবো ভাই, স্যাটারডেতেই নিবো। দেখি, আমি মনির ভাইয়ের সাথে কথা বলে স্যাটারডেতেই নিয়ে নিবো। স্যাটারডে হইতে পারে, অসুবিধা নেই, আমরা তাহলে নোটিশ দিয়ে দিব হুম। না নেক্সট ভাইয়া স্যাটারডে। স্যাটারডেতে আমার একটা প্রবলেম আছে। হ্যালো, জি জি, বলেন। আমার একটু স্যাটারডে প্রবলেম ছিল, আমার ওই যে এফআর ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে ভাইয়াকে নক দিয়ে রাখেন, কারণ এখন ওইটা দু একজনের জন্য আমরা রেকর্ডিং এর ব্যবস্থা করব, কিন্তু বাকিদের যদি রোববারে সমস্যা হয় তাহলে আমাদের শনিবারে নিতে হবে। কারণ শনিবার হইলে কি ভালো, কারণ অফ ডে থাকে, তো এটা আপনাদের জন্যই ভালো। আচ্ছা।
মানে টাইমিংটা হচ্ছে কি আমার ওইখানে 7টা থেকে 9টা তো। আমরা তো রাতে নিবো ভাইয়া, 9:30 থেকে নিবো। আমার তো ধানমন্ডি থেকে আসতে হয়, আমি উত্তরা থাকি। হ্যাঁ। ও আপনি ফিজিক্যালি ক্লাস করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাহলে তো মানে সম্ভব না। অনলাইনে অনেক সময় বোঝা যায় না ঠিক মতো, কনসেন্ট্রেট করা যায় না, কমিউনিকেট করা যায় না। না, বুঝতে পারছি মানে ইস্যুগুলো। ওই হেড স্টার্টের থেকে হেড স্টার্টে করি আর কি। আচ্ছা। ও আপনি এসএসসি করতেছেন না ভাইয়া? জি। আচ্ছা, বুঝতে পারছি। ও ফিনান্সিয়াল আরেকটা রিপোর্টিংটা, ইস্যু রিপোর্টিংটা দেখি। ছিল, জি বলেন। মানে আমি তো মনে হয় 2-3টা ক্লাস পরে জয়েন করছি। আপনি কি কোনো কোর্স আউটলাইন দিয়েছিলেন, পুরা কোর্স আউটলাইন? ওইটা আবার শেয়ার করে দিবে, আমি দেখি মনির ভাইকে দিয়ে দিব না আমরা। না আমরা কস্টিং এর যে টপিক গুলো কভার করবো ওই টপিকের একটা কোর্স না, আউটলাইন দিয়ে দিব। মনির ভাই তো বলছিল আমাদের এই জুলাই মাসের শেষে টোটাল কোর্স আউটলাইনটা দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, আগে আবার দেওয়া দিয়ে হয় দিব। নাই তাহলে। আচ্ছা, এটা আচ্ছা জুলাই দিয়ে মাসের দিব না। শেষে বলছিল দিয়ে না, দেবে। দেওয়া হয়নি। আচ্ছা। আচ্ছা, এটা ভাইয়াকে একটু নক দিয়েন পার্সোনালি, তাই হবে। ওকে। আমরা জুলাই, আজকে তো 27, হ্যাঁ, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে আমরা এটা ফাইনাল করে দিয়ে দিব না গ্রুপে। ঠিক আছে, থ্যাংক আচ্ছা ইউ ভেরি ঠিক মাচ। আছে, আমি লিভ নিলাম তাহলে। হ্যাঁ মনির ভাই, স্টপ করে ওকে, দিন। ঠিক আছে। ওকে জি। কারো তো প্রশ্ন প্রশ্ন নেই, অসুবিধা নেই, আমরা ক্লোজ করে দিয়ে দিলে রাত্রে অনেক। ওকে মানে